হ্যালো এভরিওয়ান। আজকের আমাদের আলোচনার বিষয় হলো ইলেকট্রোলাইসিস। আজকের আমাদের আলোচনার বিষয় ইলেকট্রোলাইসিস। টুডে উই উইল ডিসকাস অ্যাবাউট দ্য ইলেকট্রোলাইসিস, তড়িৎ বিশ্লেষণ। টুডে উই উইল ডিসকাস অ্যাবাউট দ্য ইলেকট্রোলাইসিস, তড়িৎ বিশ্লেষণ। প্রথমে ইলেকট্রোলাইসিস শুরু করার আগে যেটা দেখব যে সলিডের মধ্য দিয়ে কিভাবে কারেন্ট যায় সেটা আগে আমরা দেখব। সলিডের মধ্য দিয়ে কারেন্ট মেনলি ফ্রি ইলেকট্রনের মধ্য দিয়ে যায়। সলিডের মধ্য দিয়ে কারেন্ট মেনলি ফ্রি ইলেকট্রনের মধ্য দিয়ে যায়। যদি আমরা একটা সার্কিট ডায়াগ্রাম করে দেখার চেষ্টা করি তাহলে দেখব আমরা একটা রাখি এবং সেটা যদি আমরা একটা ব্যাটারির সঙ্গে কানেক্ট করি তাহলে দেখতে পাবো যে ব্যাটারির পজিটিভ এন্ড নেগেটিভ এন্ড। তো আমরা দেখতে পাবো পজিটিভ এন্ড থেকে নেগেটিভ এন্ডের দিকে কারেন্ট যাবে এবং এই বাল্বটা জ্বলবে যদি ব্যাটারির সঙ্গে এরকম কন্ডিশন যদি রেডি করা যায়, এবং এখানে কারেন্ট কি করবে, এই বাল্বটাকে জ্বালাবে। তো তুমি দেখতে পাচ্ছ যে এইরকম একটা সার্কিট ডায়াগ্রাম আমরা করেছি সলিডের জন্য, যে সলিডের মধ্য দিয়ে যখন ইলেকট্রিক কারেন্ট যাবে তো তখন কিভাবে যাবে সেটা দেখানোর জন্য। আমরা এটাও জেনেছি যে এই রকম একটা সিস্টেমের মধ্যে দিয়ে, এরকম একটা সার্কিটের মধ্যে দিয়ে যখন আহ, এটা যাবে, ওই কারেন্ট যাবে, কারেন্ট আসলে ইলেকট্রনের মাধ্যমে যায়। যেদিক থেকে তোমার ইলেকট্রন হয়, তা ইলেকট্রন ফ্লো হয়, তার উল্টো দিকে কারেন্ট যাওয়া হয়, ধরা হয়। এরকম সলিডের মধ্যে দিয়ে যখন কারেন্ট যায় তখন কোনো রকম কোনো কেমিক্যাল চেঞ্জ হয় না। নো কেমিক্যাল চেঞ্জ অকার্স। নো কেমিক্যাল চেঞ্জ অকার্স। আর মেনলি এখানে যেটা হয় সেটা হচ্ছে ফিজিক্যাল চেঞ্জ হয়, কিছুটা গরম হয়ে যেতে পারে। তো এরকম কিছু ফিজিক্যাল চেঞ্জ হতে পারে, কিন্তু এখানে কোনো কেমিক্যাল চেঞ্জ কিন্তু হয় না। এখানে কিন্তু কোনো কেমিক্যাল চেঞ্জ কিন্তু হয় না। তাহলে আমরা বলতে পারি যে সলিডের মধ্যে দিয়ে যখন কারেন্ট যায় তখন কিন্তু কারেন্টটা ইলেকট্রন ফ্লো এর মাধ্যমে যায়। ইলেকট্রন ফ্লো যেদিকে হয় তার উল্টো দিকে কারেন্ট ফ্লো হয়, এবং এক্ষেত্রে কোনো রকম কোনো কেমিক্যাল চেঞ্জ হয় না। এবং দেখা গেছে যে এলিমেন্টগুলো সাধারণত এখানে দেখা গেছে যে এইরকম কন্ডাক্টর হিসাবে এরকম ব্যবস্থার সঙ্গে এরকমভাবে তড়িৎ পরিবহন যারা করতে পারে, যেরকমভাবে কারেন্ট ফ্লো করাতে পারে, তাদেরকে আমরা বলি কন্ডাক্টর। তাদেরকে আমরা কি বলি? কন্ডাক্টর। আর যারা পারে না তাদেরকে আমরা বলি নন কন্ডাক্টর। তাহলে কন্ডাক্টর কোনগুলো? না, যারা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। এরকম কন্ডাক্টর হচ্ছে আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, সিলভার, এগুলো হচ্ছে তোমার গোল্ড, এগুলো হচ্ছে তোমার কন্ডাক্টর। আর যারা পারে না তাদেরকে আমরা বলি নন কন্ডাক্টর। যারা পারে না তাদেরকে আমরা কার্বন, সালফার, এগুলো হচ্ছে তোমার নন কন্ডাক্টর। তো প্লাস্টিক, উড, তাহলে যে সমস্ত সলিড কি করে ইলেকট্রিসিটি কানেক্ট করতে পারে তারা হচ্ছে কন্ডাক্টর, যারা পারে না হচ্ছে তারা হচ্ছে নন কন্ডাক্টর। এখন প্রশ্ন হচ্ছে যে কোনো কম্পাউন্ড, সাধারণত দেখা যাচ্ছে কন্ডাক্টরগুলো সব এলিমেন্ট, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, সিলভার, গোল্ড সবই এলিমেন্ট, মেটালিক এলিমেন্ট। কিছু কিছু নন মেটাল হতে পারে যেমন গ্রাফাইট, গ্যাস কার্বন। সাধারণত নন মেটালগুলো নন কন্ডাক্টর হয়। এবং দেখা যায় কোনো কম্পাউন্ড নেই, থাকতে পারে কিছু অ্যালয় কন্ডাক্টর হিসেবে কাজ করতে পারে, কিন্তু কোনো রকম কোনো কম্পাউন্ড এখানে কিন্তু সে এক্সাম্পল হিসাবে নেই। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে কম্পাউন্ড কি ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবে কি পারবে না? এখন আমাদের প্রশ্ন হচ্ছে কম্পাউন্ড কি ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবে? আর ২ নম্বর হচ্ছে যে ইলেকট্রিক্যাল এনার্জিকে কি কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করা যায়? তাহলে আমাদের মনের মধ্যে এখন দুটো কোশ্চেন আমাদের অ্যারাইজ করতে পারে। একটা হচ্ছে কোনো কম্পাউন্ড কি ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবে, বা কোনো লিকুইড কি ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবে? আর ২ নম্বর কোশ্চেন হচ্ছে কোনো লিকুইড কি ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবে? আর ২ নম্বর কোশ্চেন হচ্ছে তোমার যে ওর ইলেকট্রিক্যাল এনার্জিকে কি কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করা যায়? ইলেকট্রিক্যাল এনার্জিকে কি কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করা যায়? কারণ আমরা দেখেছি যে এনার্জিকে একটা ফর্ম থেকে আরেকটা এনার্জিতে কনভার্ট করা যায়। তাহলে একটা প্রশ্ন হচ্ছে যে লিকুইড কন্ডিশনে লিকুইড বা কোনো কম্পাউন্ড ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবে কিনা, লিকুইড বা কোনো কম্পাউন্ড ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবে কিনা, আর হচ্ছে যে ইলেকট্রিক্যাল এনার্জিকে কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করা যায় কিনা। দুটো কোশ্চেনেরই কিন্তু একটাই অ্যান্সার, যে হ্যাঁ, কোনো লিকুইড বা কোনো কম্পাউন্ড ইলেকট্রিসিটি কানেক্ট করতে পারে, এবং যখনই ওরা ইলেকট্রিসিটি কানেক্ট করবে
তখনই ওরা কিন্তু কেমিক্যালি ডিকম্পোজ করে যাবে, কেমিক্যাল চেঞ্জ করে নতুন কোনো সাবস্টেন্স তৈরি করবে। তাহলে যখনই ওরা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে তখনই ওরা কেমিক্যাল চেঞ্জ করে নতুন কোনো কম্পাউন্ড তৈরি করে ফেলবে। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে আমরা ব্যাপারটার মধ্যে ঢুকছি, যেমন এই ধরনের সাবস্টেন্স যারা কিনা এই ধরনের সাবস্টেন্সগুলোকে আমরা বলি তখন ইলেকট্রোলাইট বলবো। এই ধরনের সাবস্টেন্সগুলোকে তাহলে আমরা দেখতে পেলাম যে কিছু কম্পাউন্ড আছে যারা কিনা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে ইন লিকুইড স্টেট অর ইন মল্টেন স্টেট অর ইন ডিজলভ ইন দ্য লিকুইড। তাহলে আমরা বলতে পারি দেয়ার আর সাম কম্পাউন্ডস হুইচ ক্যান কন্ডাক্ট ইলেকট্রিসিটি ইন মল্টেন স্টেট অর লিকুইড স্টেট অর ডিজলভ ইন লিকুইড, and it is interesting to note that they undergoes chemical change on passing electricity. তাহলে আমরা বলতে পারি যে এমন কিছু কম্পাউন্ডস আছে যে কম্পাউন্ডসগুলো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে মল্টেন স্টেটে বা লিকুইড স্টেটে, মানে লিকুইডের মধ্যে ডিজলভ থাকা অবস্থায় ওরা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে, এবং ইলেকট্রিসিটি কন্ডাক্ট করার পর ওরা কেমিক্যাল চেঞ্জ হয় ওদের, এবং ওরা ওয়ান অর মোর নিউ সাবস্টেন্স ওরা প্রিপেয়ার করে। বোঝা গেছে? এটা হচ্ছে আমাদের ইলেকট্রোলাইটের এরকম ডেফিনেশন। এরকম কিছু এক্সাম্পল আমরা পাবো, যেমন যে কোনো ধরনের অ্যাসিড সল্ট পাবে, সোডিয়াম ক্লোরাইড, তারপরে পটাশিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, এরকম বেশি যে সল্ট আমরা বলতে পারি। কিছু অ্যাসিডও হতে পারে, সেই অ্যাসিড HCl, H2SO4, HNO3, all types of acids they produces ions। আর যে কোনো বেস হতে পারে, অ্যালকালি হতে পারে, অ্যালকালি NaOH, KOH, NH4OH, এই ধরনের সাবস্টেন্সগুলো কিন্তু ইলেকট্রোলাইট হিসেবে কাজ করতে পারে। আর যারা এই ইলেকট্রোলাইটগুলো তো কেন এরকম ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে সেটা আমাদের একটা ইন্টারেস্টিং ব্যাপার জানার দরকার। যে সেটা হচ্ছে যে ইলেকট্রোলাইটগুলো কিন্তু ফ্রি ইলেকট্রন দিয়ে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে না। যেমন সলিডের ক্ষেত্রে ফ্রি ইলেকট্রন দিয়ে ওরা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করছিল কন্ডাক্টরগুলো, ইলেকট্রোলাইটগুলো কিন্তু এরকম ফ্রি ইলেকট্রন দিয়ে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে না, কারণ এরা আয়ন দিয়ে করে। দে কন্ডাক্ট ইলেকট্রিসিটি বাই আয়ন, দে কন্ডাক্ট ইলেকট্রিসিটি বাই আয়ন, ইলেকট্রিসিটি বাই আয়নস। তাহলে আমরা বলতে পারি যে সমস্ত সাবস্টেন্সগুলো আয়ন ফর্ম করতে পারবে তারাই ইলেকট্রোলাইট। তাহলে ইলেকট্রোলাইট হচ্ছে কার কোনগুলো? ইলেকট্রোলাইটের ডেফিনেশন আমরা বলতে পারি দ্য সাবস্টেন্স হুইচ ক্যান ফার্নিশ, হুইচ ক্যান প্রডিউস ions in molten state or solution state, molten state or solution state। তাহলে আমরা বলতে পারি যে সমস্ত সাবস্টেন্সগুলো মল্টেন স্টেটে বা সলিউশন স্টেটে আয়ন ফার্নিশ করতে পারে তারাই হচ্ছে তোমার ইলেকট্রোলাইট। যারা এরকম আয়ন তৈরি করতে পারে না তারা নন ইলেকট্রোলাইট। তাহলে লিকুইড স্টেটে যারা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, যারা সলিউশন স্টেটে বা মল্টেন স্টেটে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, তারা মেনলি আয়ন তৈরি করতে পারে বলেই তারা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। যারা এরকম আয়ন তৈরি করতে পারে না তারা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবে না, এবং তাদেরকেই আমরা বলবো নন ইলেকট্রোলাইট। তাদেরকে আমরা বলবো নন ইলেকট্রোলাইট, নন ইলেকট্রোলাইট, ইলেকট্রোলাইট। নন ইলেকট্রোলাইট কোনগুলো? না, দ্য সাবস্টেন্স হুইচ ক্যান নট কন্ডাক্ট ইলেকট্রিসিটি ইন অ্যাকোয়াস স্টেট অর molten state, and they are called non-electrolyte। তাহলে they cannot conduct electricity, they cannot conduct electricity on in molten state or aqueous state। They cannot conduct electricity in molten state or aqueous state। এক্সাম্পল হিসাবে আমরা যেটা বলতে পারি, এক্সাম্পল হিসাবে তুমি দিতে পারো সুগার, ইউরিয়া, গ্লুকোজ, এটসেট্রা। সুগার, ইউরিয়া, গ্লুকোজ, এটসেট্রা।
নন ইলেকট্রোলাইট কোনগুলো? না, যারা ইলেকট্রিসিটি মল্টেন স্টেটে বা অ্যাকোয়া স্টেটে কনভার্ট করতে পারে না, তারা হচ্ছে নন ইলেকট্রোলাইট। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি সুগার, ইউরিয়া, গ্লুকোজ, এটসেট্রা। Now we can conclude there are two type of substance there. One is electrolyte and another one is non-electrolyte. There are two types of substance there. One is electrolyte, another is non-electrolyte. Mechanism of electrolysis, তড়িৎ বিশ্লেষণের ক্রিয়া কৌশল, এই জায়গাটা আমরা আগে আলোচনা করব। তো ইলেকট্রোলাইসিস আমরা দেখেছি যে শুধুমাত্র ইলেকট্রোলাইটিক সলিউশন বা তড়িৎ বিশ্লেষণ দ্রবণের ক্ষেত্রেই তোমার তড়িৎ বিশ্লেষণ হয়। তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ যদি দ্রবণের মধ্যে থাকে তাহলে সে তড়িৎ পরিবহন করতে পারবে না, এটা আমরা অলরেডি জেনেছি। এখন আমরা যেটা দেখবো যে তড়িৎ বিশ্লেষণ কিভাবে হয় সেটা আমরা এখন দেখার চেষ্টা করবো। তড়িৎ বিশ্লেষণ করার জন্য আমাদের একটা যন্ত্রপাতি, একটা হেড নিতে হবে। তো এরকম একটা ইনস্ট্রুমেন্ট, সিম্পল ইনস্ট্রুমেন্ট আমি আনছি, দেখো। তো এর মধ্যে একটা কন্টেনার নিয়েছি, তার মধ্যে দুটো মেটাল রড আমরা ঢুকিয়ে দিয়েছি। এই হচ্ছে দুটো মেটাল রড, তাকে আমরা দুটো ব্যাটারির সঙ্গে কানেক্ট করেছি। আচ্ছা, এখানে আমরা একটা বাল্ব রেখেছি, ক্যালভিনোমিটার রাখতে পারো। এরকম ভাবে একটা সিম্পল ড্রয়িং আমরা করেছি, যার মধ্যে একটা দ্রবণ আছে। একটা পাত্রের মধ্যে দুটো রড ঢোকানো আছে, দুটো মেটালিক রড। দে আর কানেক্টেড টু দ্য ব্যাটারি and they are dipped in the solution which contains electrolytic solution. মানে দুটো মেটালিক রড ঢোকানো আছে একটা দ্রবণের মধ্যে, যার মধ্যে কি আছে? শুধুমাত্র তড়িৎ বিশ্লেষণ পদার্থ দ্রবীভূত আছে। তাহলে এটা হচ্ছে একটা ইলেকট্রোলাইটিক সলিউশন। ইলেকট্রোলাইটিক সলিউশনের মধ্যে তোমার দুটো মেটালিক রড ঢোকানো আছে, সেই দুটো মেটালিক রড একটা ব্যাটারির সঙ্গে যোগ করা আছে। তো এইরকম একটা ইনস্ট্রুমেন্ট যে পাত্রের মধ্যে তড়িৎ বিশ্লেষণ করা হয়, সেই পাত্র বা সেই ইনস্ট্রুমেন্টটাকে আমরা বলি ভোল্টামিটার। কি বলি? ভোল্টামিটার। তাহলে ভোল্টামিটার কি? যে পাত্রের মধ্যে তড়িৎ বিশ্লেষণ করা হয় সেই পাত্রটাকে, সেই যন্ত্রের মধ্যে, যে যন্ত্রের মধ্যে বা যে ব্যবস্থার সাহায্যে তড়িৎ বিশ্লেষণ করা হয় সেই ব্যবস্থাটাকে আমরা কি বলছি? ভোল্টামিটার। আর এই ভোল্টামিটারের মধ্যে কি আছে? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দ্রবণ আছে, ইলেকট্রোলাইটিক সলিউশন আছে, দ্যাট ইজ দ্য সলিউশন which contains electrolytes। এরকম একটা দ্রবণ আছে। আর তার মধ্যে দুটো মেটালিক রড ঢোকানো আছে, দুটো মেটালিক রড ঢোকানো আছে, যে দুটো রড এই দুটো ব্যাটারি দুই প্রান্তের সঙ্গে যোগ করা আছে। তো এবার দুটো ব্যাটারি, দুটো এন্ডের সঙ্গে দুটো মেটালিক রড যোগ করা আছে। এই দুটো মেটালিক রডকে আমরা কি বলবো? না, এই দুটো মেটালিক রডকে আমরা বলবো ইলেকট্রোড। ইলেকট্রোড। তাহলে ইলেকট্রোড কি? না, তড়িৎ বিশ্লেষ্য মানে ভোল্টামিটারে যে দুটো মেটালিক রড তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের মধ্যে ঢোকানো আছে তাকে আমরা বলবো ইলেকট্রোড। এই ইলেকট্রোড দু রকমের হয়, একটা হচ্ছে তোমার ক্যাথোড আর একটা হচ্ছে তোমার অ্যানোড। ক্যাথোডটা কি? না, ক্যাথোডটা হচ্ছে যে ইলেকট্রোড বা যে ধাতব দণ্ডটি তোমার ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত, তাকে আমরা বলবো ক্যাথোড। যে ইলেকট্রোডটি, যে তড়িৎদ্বারটি ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত, তাকে আমরা বলবো ক্যাথোড। আর যে ইলেকট্রোডটি ব্যাটারির ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত, তাকে আমরা বলবো অ্যানোড। তাহলে আমরা বলতে পারি ক্যাথোড হচ্ছে ঋণাত্মক আর অ্যানোড হচ্ছে ধনাত্মক। ঠিক আছে ওটা? তাহলে আমরা দেখতে পেলাম যে একটা পাত্রের মধ্যে তড়িৎ বিশ্লেষণ করাচ্ছি, যে পাত্রের মধ্যে তড়িৎ বিশ্লেষণ করানো হয় সেই পাত্রটাকে আমরা বলছি ভোল্টামিটার। আর এই ভোল্টামিটারের মধ্যে একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দ্রবণ আছে, একটা ইলেকট্রোলাইটিক সলিউশন আছে। সেই সলিউশনের মধ্যে দুটো রড ঢোকানো আছে, যে দুটো রড ব্যাটারির দুটো প্রান্তের সঙ্গে যুক্ত। ব্যাটারির ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত তড়িৎদ্বারটিকে আমরা বলছি অ্যানোড, আর ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত তড়িৎদ্বারটিকে আমরা বলছি ক্যাথোড। এটা ক্লিয়ার? এবার এই ইলেকট্রোলাইটিক সলিউশন তোমরা প্রত্যেকে জানো, ইলেকট্রোলাইট হচ্ছে তারা যারা কিনা সলিউশনের মধ্যে আয়ন তৈরি করতে পারে। যারা সলিউশনের মধ্যে আয়ন তৈরি করতে পারে তারাই হচ্ছে ইলেকট্রোলাইট। তাহলে এই ইলেকট্রোলাইটিক সলিউশন which contains electrolyte is called electrolytic solution। এই ইলেকট্রোলাইটিক সলিউশনের মধ্যে যে তড়িৎ বিশ্লেষ্য বা ইলেকট্রোলাইটটি ডিজলভ আছে, দ্রবীভূত আছে, তাহলে সে কি করেছে? আয়ন তৈরি করেছে। এই আয়নগুলো আমরা এটা আগে জেনেছি যে আয়নগুলো দু রকমের হয়, একটা হচ্ছে ক্যাটায়ন আর একটা হচ্ছে অ্যানায়ন। ক্যাটায়ন আর অ্যানায়ন। ক্যাটায়ন গুলো তুমি জানো, পজিটিভ আয়নগুলোকে আমরা বলি ক্যাটায়ন আর নেগেটিভ আয়নগুলোকে বলি আমরা অ্যানায়ন। তাহলে যখন কোনো ইলেকট্রোলাইটকে সলিউশনের মধ্যে ডিজলভ করব
তখন কিছু ধনাত্মক আয়ন পাবো বা ক্যাটায়ন পাবো, আর কিছু ঋণাত্মক আয়ন বা অ্যানায়ন পাবো। তাহলে সলিউশনের মধ্যে বেশ কিছু ক্যাটায়ন এসছে আর বেশ কিছু অ্যানায়নও এসছে। ভালো করে দেখবো আমরা যে সলিউশনের মধ্যে বেশ কিছু ক্যাটায়ন এসছে, বেশ কিছু অ্যানায়ন এসছে। অ্যানায়ন গুলো তোমার এটা একটু ভালো করে আনবো আমরা সলিউশনের মধ্যে, যে সলিউশনের মধ্যে আমাদের বেশ কিছু ক্যাটায়ন এসছে আর বেশ কিছু অ্যানায়নও এসছে। অ্যানায়ন গুলো কোন দিকে যাবে? অ্যানোডের দিকে যাবে। কেন না? অ্যানোড হচ্ছে তোমার ধনাত্মক তড়িৎ বাস্তব, ফলে অ্যানোড অ্যানায়ন গুলো ঋণাত্মক তড়িৎ বাস্তব, ওরা অ্যানোডের দিকে যাবে, আর ক্যাটায়ন গুলো যাবে কোন দিকে? ক্যাথোডের দিকে। তাহলে আমরা বলতে পারি যে যখন আমরা ব্যাটারি সাহায্যে ব্যাটারির সাথে কানেক্টেড করবো, এরপরে ডিভাইসকে রেডি করে ফেলবো, তখন কিন্তু তড়িৎ বিশ্লেষণ শুরু হবে। আর যখনই তড়িৎ বিশ্লেষণ শুরু হবে তখন কিন্তু তোমার ক্যাটায়ন গুলো যাবে তোমার কোন দিকে? ক্যাটায়ন গুলো যাবে ক্যাথোডের দিকে, আর অ্যানায়ন গুলো যাবে অ্যানোডের দিকে। তাহলে আমরা কি দেখলাম? তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাটায়ন গুলো ক্যাথোডের দিকে যায় আর অ্যানায়ন গুলো অ্যানোডের দিকে যায়। ওই গিয়ে কি করবে সেটা হচ্ছে ব্যাপার, সেটা আমরা দেখার চেষ্টা করব যে ওরা ওই ক্যাথোড বা অ্যানোডে গিয়ে কি হবে। না, ক্যাটায়ন গুলো ক্যাথোডে গিয়ে ইলেকট্রন নেবে, নিয়ে নিউট্রাল স্পেসিসে যাবে, নিস্তড়িত হবে। ক্যাটায়ন গুলো তাহলে ক্যাথোডে যাবে, ক্যাথোড রিঅ্যাকশন বলে এটাকে। ক্যাথোডে গিয়ে ক্যাটায়ন গুলো কি করবে? ইলেকট্রন নিয়ে নিউট্রাল স্পেসিসে যাবে। আর অ্যানোডে তাহলে কি হবে? না, অ্যানোডে অ্যানায়ন গুলো যাবে, অ্যানায়ন গুলো গিয়ে ইলেকট্রন ছেড়ে নিউট্রাল স্পেসিস হবে। ভালো করে দেখো, তাহলে আমরা যে জিনিসটা দেখলাম যে তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে ক্যাটায়ন গুলো যাবে, গিয়ে ইলেকট্রন নিয়ে নিউট্রাল স্পেসিসে যাবে। আর তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানায়ন গুলো অ্যানোডে যাবে, গিয়ে ইলেকট্রন ছেড়ে নিউট্রাল স্পেসিসে যাবে। তাহলে অ্যানোডে এসে ইলেকট্রন গুলো ছেড়ে দিল, সেই ইলেকট্রন এই তারের মধ্য দিয়ে এখানে ক্যাথোডে আসবে, আর ক্যাথোডে এসে সেই ক্যাটায়নকে সেই ইলেকট্রনটা দেবে। তাহলে আমরা দেখতে পেলাম যে এই তারের মধ্যে দিয়ে অ্যানোড থেকে মানে এই পাত্রের বাইরে তারের মধ্য দিয়ে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে ইলেকট্রন যাচ্ছে, অ্যানোড থেকে ক্যাথোডের দিকে তাহলে ইলেকট্রন যাচ্ছে। তাহলে আমরা বলছি অ্যানোড টু ক্যাথোড। এখানে কি হচ্ছে? আমাদের এই জায়গাটা কি হচ্ছে? ইলেকট্রন ফ্লোস from anode to cathode। তাহলে ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? বাইরে, অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যাচ্ছে। তাহলে তড়িৎ প্রবাহটা তাহলে নিঃসন্দেহে আমার উল্টো দিকে হবে, ক্যাথোড থেকে অ্যানোডের দিকে তড়িৎ প্রবাহ হবে। ইলেকট্রিক কারেন্টের যে ডাইরেকশন সেটা জানি যে আমাদের ইলেকট্রনের ফ্লো যেদিকে হয় তার উল্টো দিকে কারেন্ট যায়। তাহলে সুতরাং আমরা বলতে পারি বাইরে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে তড়িৎ যাচ্ছে। আর ঠিক ভিতরে মানে যদি তড়িৎ বিশ্লেষণ দ্রবণের মধ্যে ভাবি, তাহলে কিন্তু অ্যানোড থেকে ক্যাথোডের দিকে তড়িৎ যাচ্ছে। কেন না? এই দিকে কাটায় যাচ্ছে, ইলেকট্রনটা উল্টো দিকে যাচ্ছে, অ্যানোড উল্টো দিকে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের মধ্যে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে তড়িৎ যাচ্ছে, আর বাইরে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে তড়িৎ যাচ্ছে। এই হচ্ছে আমাদের একটা হোল মেকানিজম। তাহলে আমরা এই ডিসকাশন থেকে যেটা জানতে পারলাম যে ইলেকট্রোলাইসিস কি ধরনের বিক্রিয়া বা কি ধরনের জিনিস পারফর্ম করছে সেটা যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে আমরা দেখবো যে ইলেকট্রোলাইসিস হচ্ছে একটা রেডক্স রিঅ্যাকশন। কেন না? দেখো, ক্যাথোডে ক্যাটায়ন গিয়ে ইলেকট্রন নিয়ে নিউট্রাল স্পেসিসে হচ্ছে, আর যে বিক্রিয়া ইলেকট্রন নেওয়া হয় তাকে আমরা বলি কি বিক্রিয়া? বিজারণ বিক্রিয়া। তাহলে আমরা বলতে পারি যে ক্যাথোডে রিডাকশন হয়, রিডাকশন হয়, আর অ্যানোডে তোমার কি হচ্ছে? অক্সিডেশন রিঅ্যাকশন হচ্ছে। অ্যানোডে তোমার অক্সিডেশন রিঅ্যাকশন হচ্ছে। কেন অক্সিডেশনে কিরকম বললাম না? দেখো, ক্যাথোডে ক্যাটায়ন গিয়ে ইলেকট্রন নিয়ে নিউট্রাল স্পেসিস হয়েছে, তাহলে ক্যাথোডে তোমার কি হয়েছে? রিডাকশন। আর অ্যানোডে দেখো অ্যানোড গিয়ে ইলেকট্রন ছেড়ে নিউট্রাল হয়েছে, তাহলে অ্যানোডে তোমার অক্সিডেশন হয়েছে। তাহলে আমরা এই ডিসকাশন থেকে এটা বলতে পারি যে ইলেকট্রোলাইসিস ইজ এ রেডক্স রিঅ্যাকশন। ইলেকট্রোলাইসিস ইজ এ রেডক্স রিঅ্যাকশন। মানে ইলেকট্রোলাইসিস হলো বা তড়িৎ বিশ্লেষণ হলো একটি জারণ বিজারণ বিক্রিয়া। ইলেকট্রোলাইসিস ইজ এ রেডক্স রিঅ্যাকশন। তাহলে তড়িৎ বিশ্লেষণ হচ্ছে একটা জারণ বিজারণ বিক্রিয়া। এইভাবে আমরা তড়িৎ বিশ্লেষণের যে মেকানিজম, যে প্রসেস, সেই প্রসেসটা আমরা জানলাম। From the previous discussion, we just come to know that positively or negatively charged particles are called ions. Ions are of two types.
Number 1, cation, and number 2, anion. Positively charged particles are called cation and negatively charged particles are called anion. Positively charged particles are called cation and negatively charged particles are called anion. আমরা এখন আলোচনা করব সেটা হচ্ছে ইলেকট্রোলাইসিস অফ সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইডের ইলেকট্রোলাইসিস সম্বন্ধে আলোচনা করব। তো আমরা যে সোডিয়াম ক্লোরাইডটা নিয়েছি সেটা হচ্ছে তোমার মল্টেন সোডিয়াম ক্লোরাইড। মল্টেন সোডিয়াম ক্লোরাইড। মল্টেন কেন নিয়েছি? কারণ মল্টেন না নিলে যখন ওটা সলিড ছিল, সলিড সোডিয়াম ক্লোরাইডের কিন্তু ইলেকট্রোলাইসিস করতে পারবে না সলিড সোডিয়াম ক্লোরাইড। কারণ সলিড বা কঠিন যে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে আয়ন্সগুলো টাইটলি প্যাকড অবস্থায় আছে। দে আর অ্যাট্রাক্টেড বাই দ্য স্ট্রং ইন্টার আয়নিক ফোর্স অফ অ্যাট্রাকশন। কিন্তু যখন একটা মল্টেন কন্ডিশনে আসবে, দেন আয়ন্স বিকামস ফ্রি অ্যান্ড দে আর ক্যাপেবল অফ কন্ডাক্টিং ইলেকট্রিসিটি। তারা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করার জন্য উপযুক্ত হয়ে পড়বে। মল্টেন সোডিয়াম ক্লোরাইডের মধ্যে তারা কী করবে? ডিসোসিয়েশন হবে এবং তারা আয়ন তৈরি করবে। কীরকম দেখো তো, সোডিয়াম ক্লোরাইড যখনই মল্টেন কন্ডিশনে আসবে তখন তারা আয়ন তৈরি করবে, ক্যাটায়ন আর অ্যানায়ন। ক্যাটায়ন হিসাবে Na+ আর অ্যানায়ন হিসাবে Cl- আয়ন তৈরি করবে। এই ক্যাটায়ন্স আর অ্যানায়ন্সগুলো তোমার মল্টেন কন্ডিশনে থাকার জন্য আয়নিক মোবিলিটিও পাবে। দে বিকামস ফ্রি টু মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, সো দে আর ক্যাপেবল অফ কন্ডাক্টিং ইলেকট্রিসিটি। তো যখনই এটা ইলেকট্রোলাইসিস হবে তখন ক্যাথোড রিয়াকশনটা কেমন হবে দেখো। ক্যাথোড রিয়াকশন ক্যাথোডে কি হবে? ক্যাথোডে এই সোডিয়াম আয়ন যাবে, সোডিয়াম আয়ন গিয়ে একটা ইলেকট্রন নেবে, নিয়ে সোডিয়াম তৈরি করবে। তাহলে ক্যাথোডিক আমরা জানি ক্যাটায়ন যায়, ক্যাথোডে ক্যাটায়ন হিসাবে এখানে Na+ আছে, Na+ যাবে ক্যাথোডে, গিয়ে ইলেকট্রন নিয়ে Na+ আয়ন তৈরি করবে। এবার দেখো আমরা অ্যানোড রিয়াকশন করব। অ্যানোড রিয়াকশনে কি হবে না, অ্যানোডে তুমি জানো অ্যানায়নগুলো যাবে, তা অ্যানায়নে গিয়ে Cl- গিয়ে ইলেকট্রন ছেড়ে আমরা দুটো Cl- নিচ্ছি যাতে দুটো ইলেকট্রন দেয়, যে 2Cl তৈরি করবে। এই 2Cl নিজেরা কম্বাইন হয়ে গিয়ে ক্লোরিন গ্যাস তৈরি করবে, যে ক্লোরিন গ্যাসটা গ্যাস হিসাবে উড়ে যাবে। তাহলে আমরা বলতে পারি যে সোডিয়াম ক্লোরাইডের ইলেকট্রোলাইসিস করলে, ইলেকট্রোলাইসিস অফ সোডিয়াম ক্লোরাইড, মল্টেন সোডিয়াম ক্লোরাইড, মেনলি মল্টেন সোডিয়াম ক্লোরাইড কেন না, সোডিয়াম ক্লোরাইড মল্টেন কন্ডিশনে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে, সলিড কন্ডিশনে করতে পারে না। কারণ সলিড কন্ডিশনে আয়ন্স আর টাইটলি প্যাকড বাই দ্য strong electrostatic force of attraction. In molten condition, sodium chloride dissociates to give Na+ and Cl- ions, and this Na+ and Cl- ions becomes free to move, so they can conduct electricity. তো এবার আমরা ডিসোসিয়েশনের ফলে আয়ন্স পেয়েছি মল্টেন সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে, আয়ন্সগুলো ফ্রি হয়ে গেছে, ফ্রি টু মুভ, সো তারা ইলেকট্রিসিটি কনভার্ট করতে পারবে। আর যখনই ওরা ওই ইলেকট্রোলাইটিক সেল বা ভোল্টামিটারের মধ্যে সোডিয়াম ক্লোরাইডে ইলেকট্রোলাইসিস করব, তখন ক্যাথোডে সোডিয়াম আয়ন যাবে, Na+ আয়ন যাবে, Na+ আয়ন গিয়ে ইলেকট্রন নিয়ে সোডিয়াম তৈরি করবে। আর অ্যানোডে Cl- আয়ন গিয়ে ইলেকট্রন ছেড়ে ক্লোরিন নিউট্রাল স্পেসিস তৈরি হবে, যেগুলো ক্লোরিন অ্যাটমগুলো কম্বাইন্ড হয়ে ক্লোরিন গ্যাস তৈরি করবে, ক্লোরিন মলিকুল তৈরি করবে। ক্লোরিন যেহেতু গ্যাস, তার গ্যাস হিসেবে অ্যানোডে তাহলে আমরা ক্লোরিন গ্যাস পাবো, আর ক্যাথোডে সোডিয়াম পাবো। এইটা হচ্ছে তোমার সোডিয়াম ক্লোরাইডের ইলেকট্রোলাইসিস। তাহলে আমরা বলতে পারি সোডিয়াম ক্লোরাইডের ইলেকট্রোলাইসিস করলে আমরা ক্যাথোডে সোডিয়াম আর অ্যানোডে ক্লোরিন গ্যাস পাবো। গলিত বা মল্টেন সোডিয়াম ক্লোরাইডের ইলেকট্রোলাইসিস করলে আমরা ক্যাথোডে সোডিয়াম আর অ্যানোডে ক্লোরিন গ্যাস পাবো। তাহলে আমরা বলতে পারি যে গলিত সোডিয়াম ক্লোরাইডের ইলেকট্রোলাইসিস করলে ক্যাথোডে সোডিয়াম আর অ্যানোডে ক্লোরিন গ্যাস পাবো, আলোচনা করবো সেটা হচ্ছে ইলেকট্রোলাইসিস অফ ওয়াটার, জলের তড়িৎ বিশ্লেষণ। কিন্তু তোমরা জানো যে জলের তড়িৎ বিশ্লেষণ, বিশুদ্ধ জল যদি হয়, সেই বিশুদ্ধ জল তড়িৎ পরিবহন করতে পারে না, কারণ বিশুদ্ধ জল হচ্ছে একটা সমযোজী যৌগ। আর বিশুদ্ধ জলের মধ্যে যেহেতু সমযোজী যৌগ, এর মধ্যে কোনো আয়ন তৈরি হতে পারে না, তাই বিশুদ্ধ জল তড়িৎ পরিবহন করতে পারে না, তার তড়িৎ বিশ্লেষণ হওয়াও সম্ভব নয়।
কিন্তু বিশুদ্ধ জলের সঙ্গে যদি সামান্য অ্যাসিড বা ক্ষার বা লবণ যোগ করা যায় তাহলে বিশুদ্ধ জল কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে। তাহলে বিশুদ্ধ জল পিওর ওয়াটার বা বিশুদ্ধ জল কিন্তু নন ইলেকট্রোলাইট, পিওর ওয়াটার নন ইলেকট্রোলাইট, তারা কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে না। কিন্তু বিশুদ্ধ জলের সাথে যদি আমরা সামান্য পরিমাণ অ্যাসিড ক্ষার বা লবণ যোগ করতে পারি তাহলে বিশুদ্ধ জলটা তড়িৎ পরিবহন করতে পারবে। তাহলে বিশুদ্ধ জল হচ্ছে নন ইলেকট্রোলাইট, কিন্তু বিশুদ্ধ জলের সঙ্গে যদি আমরা সামান্য পরিমাণ অ্যাসিড ক্ষার বা লবণ যোগ করতে পারি তাহলে অ্যাসিড বেস বা সল্ট যদি অ্যাড করতে পারি পিওর ওয়াটারের সাথে তাহলে সে কিন্তু ইলেকট্রোলাইসিস করতে পারবে বা তড়িৎ পরিবহন করতে পারবে। তো তাহলে ইলেকট্রোলাইট হিসাবে আমাদের ইলেকট্রোলাইসিস অফ ওয়াটারের ক্ষেত্রে ইলেকট্রোলাইট হিসাবে কি ইউজ করতে হবে? ইলেকট্রোলাইটিক সলিউশন হিসাবে আমাকে ইউজ করতে হবে অ্যাসিডিফাইড ওয়াটার, স্লাইটলি অ্যাসিডিফাইড ওয়াটার ইউজ করতে হবে। কিন্তু আমরা যদি অ্যাসিডিফাইড ওয়াটার না নিয়ে পিওর ওয়াটার নিই তাহলে তার কিন্তু ইলেকট্রোলাইসিস হবে না। তো যাই হোক, সামান্য অ্যাসিড বা ক্ষারের অ্যাসিড বা বেস বা সল্ট এর প্রেজেন্সে ওয়াটারগুলো কি হয়, ওয়াটারের মলিকুলসগুলো আয়নে ভেঙে যায়। আয়নে ভেঙে গিয়ে কি আয়ন দেবে? H+ আয়ন আর OH- আয়ন দেবে। H+ আয়ন আর OH- আয়ন দিতে হবে। এটাকে আমরা রিভার্সিবল সাইন দিচ্ছি। তো রিভার্সিবল সাইন দিলে কি হবে দেখো, তাহলে অ্যাসিডের মানে ওয়াটার মলিকুলসগুলো স্লাইটলি অ্যাসিড আর বেসের প্রেজেন্সে বা সল্টের প্রেজেন্সে অটো ডিসোসিয়েটস করে কি তৈরি করে? H+ এবং OH- আয়ন তৈরি করে। সেই H+ আয়ন হচ্ছে এখানে ক্যাটায়ন আর OH- আয়ন হচ্ছে অ্যানায়ন। তো সেই জন্য আমাদের যে ক্যাথোড ক্যাথোডে আমাদের কি যাবে? ক্যাটায়ন যাবে। ক্যাথোডে ক্যাটায়ন হিসাবে তোমার যাচ্ছে H+, ক্যাথোডে ক্যাটায়ন হিসাবে যাবে কি? H+, ক্যাথোডে ক্যাটায়ন হিসাবে যাবে H+ আয়ন। সে কি করবে? ইলেকট্রন নেবে। আমি কি করলাম? এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 2H+ 2 ইলেকট্রন নেবে, নিয়ে কি তৈরি করবে? 2H তৈরি করবে। এই 2H দুটো হাইড্রোজেন অ্যাটম কম্বাইন্ড হয়ে হাইড্রোজেন গ্যাস পাবো আমরা, আর অ্যানোডে কি হবে দেখো, অ্যানোডে আমাদের ইলেকট্রন যাবে, মানে অ্যানায়নগুলো যাবে। তো অ্যানোড রিয়াকশনের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো অ্যানোডে OH- আয়ন যাবে। OH- আয়নকে ইলেকট্রন ছেড়ে OH স্পেসিস তৈরি করবে, নিউট্রাল স্পেসিস। কিন্তু OH বলে কোনো নিউট্রাল স্পেসিস হয় না। তো সেই জন্য আমরা কি করলাম? একে 4 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 4 এই 4 OH অটো ডিসোসিয়েটস টু গিভ 2H2 প্লাস O2। তাহলে আমরা দেখতে পেলাম অ্যানোডে আমরা দেখতে পাচ্ছি অক্সিজেন গ্যাস পাচ্ছি। কিভাবে না, অ্যানোডে OH- আয়ন গিয়ে ইলেকট্রন ছেড়ে ওয়াটার আর অক্সিজেন মলিকুলস তৈরি করে। তো অক্সিজেন হিসাবে আমরা অক্সিজেন গ্যাস হিসাবে আমরা তাহলে অ্যানোডে পাবো, আর ক্যাথোডে আমরা হাইড্রোজেন গ্যাস পাবো। ক্যাথোডে আমরা কি পাবো? হাইড্রোজেন গ্যাস পাবো, আর অ্যানোডে আমরা অক্সিজেন গ্যাস পাবো। তাহলে আমরা বলতে পারি স্লাইটলি অ্যাসিডিফাইড ওয়াটারে যদি ইলেকট্রোলাইসিস করা যায় তাহলে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস পাবো আর অ্যানোডে অক্সিজেন গ্যাস পাবো। ক্যাথোডে আমরা হাইড্রোজেন গ্যাস পাবো আর অ্যানোডে আমরা অক্সিজেন গ্যাস পাবো। এবং এই যে ক্যাথোড আর অ্যানোডের যে গ্যাসগুলো আমরা পেয়েছি তাদের যদি ভলিউম রেশিও করা যায়, হাইড্রোজেন আর অক্সিজেনের যদি ভলিউম রেশিও করা যায় তাহলে আমরা দেখব তাদের যে ভলিউম রেশিও সেটা 2:1 হবে। তার মানে কি, যে 2 ভলিউম অফ যদি আমরা হাইড্রোজেন গ্যাস পাই তাহলে 1 ভলিউম অফ অক্সিজেন গ্যাস পাবো। এবং তাদের আমরা যে ভোল্টামিটারটা আছে ওয়াটার ইলেকট্রোলাইসিস করার জন্য, এবং সেখানে যে ক্যাথোডের জন্য যে টিউবটা করা আছে আর অ্যানোডের জন্য যে টিউবটা করা আছে সেখানে যে গ্যাসগুলো কালেক্ট হচ্ছে তাদের যদি ভলিউম আমরা দেখি তাহলে দেখতে পাবো যে আমরা টুয়াইস ভলিউম অফ হাইড্রোজেন গ্যাস পাবো, আর অক্সিজেন গ্যাসে যতটা ভলিউম পাবো তার টুয়াইস টাইমস হাইড্রোজেন গ্যাস পাবো। তাহলে আমরা এইভাবে দেখলাম যে ইলেকট্রোলাইসিস অফ ওয়াটার দ্যাট ইজ ওয়াটারে যদি আমরা ইলেকট্রোলাইসিস করি তাহলে আমরা তাহলে দেখতে পাবো যে পিওর ওয়াটার ইলেকট্রোলাইসিস করতে পারে না, পিওর ওয়াটারগুলো নন ইলেকট্রোলাইট। কিন্তু যখনই আমরা সামান্য অ্যাসিড
বেস বা সল্ট দেবো তখন সে ইলেকট্রোলাইসিস করতে পারবে এবং ইলেকট্রোলাইট হিসেবে কাজ করবে, এবং তখন ওয়াটার মলিকুলসগুলো ডিসোসিয়েট করে H+ আর OH- আয়ন তৈরি করবে। আর সেই H+ আয়ন ক্যাথোডে গিয়ে ইলেকট্রন নিয়ে কি করবে, হাইড্রোজেন গ্যাস তৈরি করবে, কারণ ক্যাথোডে ক্যাটায়ন যায়, ক্যাথোডে হাইড্রোজেন H+ আয়ন গিয়ে ইলেকট্রন নিয়ে হাইড্রোজেন গ্যাস তৈরি করবে, অ্যানোডে OH- আয়ন গিয়ে ইলেকট্রন ছেড়ে অক্সিজেন গ্যাস তৈরি করবে। তাহলে এবং তাদের যে হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাস পাওয়ার যে রেশিও সেটা 2:1 হবে। We just discuss about the electrolysis of water. আমরা জাস্ট ওয়াটারের ইলেকট্রোলাইসিস সম্বন্ধে আলোচনা করেছি। এই যে ডায়াগ্রামটা দেখছো, এটা হচ্ছে ওয়াটারের ইলেকট্রোলাইসিসের জন্য ইউজ করা হয় এমন একটা ভোল্টামিটার। ওয়াটারের ইলেকট্রোলাইসিসের জন্য যে ভোল্টামিটারগুলো আমরা ব্যবহার করি তার মধ্যে এটা একটা অন্যতম। অন্য ধরনের ডিজাইনের ভোল্টামিটারও আমরা ব্যবহার করতে পারি। তো যাই হোক, যে ধরনের ভোল্টামিটার ব্যবহার করি না কেন ওয়াটারের ইলেকট্রোলাইসিসের জন্য, তো তাতে আমরা ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস পাবো আর অ্যানোডে অক্সিজেন গ্যাস পাবো। ক্যাথোডে যে পরিমাণ তুমি যে ভলিউমের হাইড্রোজেন গ্যাস পাবে আর অ্যানোডে যে ভলিউমের অক্সিজেন গ্যাস পাবে, তাদের ভলিউম রেশিও 2:1 হবে, যেটা আমরা ডায়াগ্রাম থেকে দেখতে পাচ্ছি। এই গেল ওয়াটারের ইলেকট্রোলাইসিসের ব্যাপারে আমাদের আলোচনা।